মূলার সিজন আসলে আমার দাদি মূলা তরকারিটা চিংড়ি মাছ দিয়ে এত বেশি মজা করে রান্না করতেন, যেটার ফ্লেভার কিনা পাশের বাড়ি থেকেও পাওয়া যেত। আর সেই ফ্লেভার যদি একবার নাকে এসে পৌঁছায়, তখন মনে হতো নিজেই বাজারে গিয়ে মূলা কিনে নিয়ে এসে তরকারিটা রান্না করে খাই। যারা মূলা খেতে একদমই অপছন্দ করেন, তারাও যদি এই রেসিপি ফলো করে মূলা তরকারিটা রান্না করেন, তাহলে কিন্তু আপনিও চেটেপুটে ভাত খেয়ে নেবেন। আমরা কিন্তু অনেকেই আছি যারা কিনা মূলার গন্ধটাই সহ্য করতে পারি না, তাই না? আর যে কারণে মূলা তরকারিটা খেতে একদমই পছন্দ করি না। এই জন্যই মূলার গন্ধটা দূর করে যেন মূলা তরকারিটা রান্না করা যায়, তাই আমি চুলায় আগে থেকে কিছুটা গরম পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখনই ফুটতে শুরু করছিল, তখন এর মধ্যে আমি মূলা আর আলুটা দিয়ে কিছুটা ভাপ দিয়ে নিব। গরম পানিতে মূলাটা এভাবে ভাপ দিয়ে নিলে রান্না করার পর কোনো রকমের গন্ধ বের হয় না। চুলায় আবারও প্যান বসিয়ে কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম, সাথে কিছুটা পেঁয়াজ কুচি। এইবার গরম তেলে পেঁয়াজ কুচিটাকে হালকাভাবে ভেজে নিব। আজকে যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, এই কারণে পেঁয়াজের সাথে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। অনেকেই হয়তো ভাবতে পারেন চিংড়ি মাছের কালারটা দেখতে এইরকম কেন? তার কারণ হচ্ছে চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল, সেগুলোকে পাটায় পিষে আমি মাছের সাথে মিশিয়ে নিয়েছি। তাহলে দেখা যায় তরকারিটা খেতেও যেমন ভালো লাগে, তরকারির কালারটাও খুবই ভালো আসে। এখন মাছটা যখন কিছুটা ভাজা হয়ে গেল, তখন আমি এর মধ্যে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিব। এখন মরিচ মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে কিছুটা পানি ব্যবহার করব। আর পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারি রান্না করার আগে যদি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু তরকারির স্বাদটা খুবই ভালো আসে। আমি মূলা তরকারিতে খুব বেশি মরিচ মশলা ব্যবহার করিনি, কারণ মূলা রান্না করার পরে একদমই অল্প হয়ে যায়। আর এটা যেহেতু আমি মাখা মাখা করে রান্না করব, তাই মরিচ মশলাটার পরিমাণটা কমিয়ে দিয়েছিলাম। মশলার পানিটা শুকিয়ে যখনই এর মধ্যে তেল উঠে যাবে, তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেই মূলা আর আলুটা দিয়ে দিলাম, যেটা আগে থেকে গরম পানিতে ভাপ দিয়ে রেখেছিলাম। এইবার মশলার সাথে মূলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে দেখা যাবে খুব সহজে মূলা আর আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে, খুব ভালোভাবে কষানোও হয়ে যাবে। আর মূলা আলুটাকে যখনই কষাবো, তখন কিন্তু চুলার আঁচটাকে আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখতে পাচ্ছি মূলাটা কষানো হয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে গেছে, আর মূলাটা মাখা মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি ব্যবহার করব। যেহেতু এটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই এর মধ্যে পানির পরিমাণটা অল্পই দিব, তারপর এটাকে নেড়ে চেড়ে দিব। এবার আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানি দেওয়ার পরে চুলার আঁচটাকে ফুল বাড়িয়ে দিয়েছিলাম, আর কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখা যাবে পানিটা অনেকটা শুকিয়ে আসছে, আর সাথে মূলা আলুটাও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিব। এখন এর মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ কুচি ব্যবহার করব। এর মধ্যে কাঁচামরিচের পরিমাণটা অবশ্যই আপনি আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আর তরকারিটা যখন প্রায় হয়ে আসবে, ঠিক তখনই কাঁচামরিচটা দিলে তরকারির ফ্লেভারটা ভালো আসে। এবার এর মধ্যে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। এই তরকারিতে ধনিয়া পাতা যত বেশি দিবেন, খেতে তত বেশি ভালো লাগবে। তারপর দেখা যাবে মূলা আলু একদম সেদ্ধ হয়ে আর পানিটা শুকিয়ে গিয়ে একদমই মাখা মাখা ভাবে তরকারিটা রান্না করা হয়ে গেল। এইভাবে করে আপনিও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আর রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।